34 বছর ধরে রাজত্ব করা একটা দল পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসনের রেকর্ড যাদের নামে ছিল, আজ তারা শূন্য। শুনতে অদ্ভুত লাগলেও এই সময় আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, কেন এমনটা হলো? কোন ভুলের জন্য শূন্যতে নেমে আসলো এই দলটা? আমি মোট 12টা কারণ বলবো, আর আপনারা মনোযোগ দিয়ে কারণগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন কেন সিপিআইএম আজ শূন্যতে নেমে এসেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে এই জিরো তকমা কি মুছে ফেলতে পারবে সিপিআইএম? যেই মুহূর্তে আপনি এই ভিডিওটা চালু করলেন, একবার চারপাশে চোখ বুলিয়ে নিন। আপনার আশেপাশে এই মুহূর্তে কজন মানুষ আছে খেয়াল করুন। এবার ভিডিওটা একটু থামান আর তাদের মধ্যে কয়েকজনকে একটা প্রশ্ন করুন, গত লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে আপনার এলাকায় সিপিআইএম এর হয়ে প্রার্থী কে ছিল? দেখবেন বেশিরভাগ মানুষই চুপ করে যাবে। কেউ তো আন্দাজে কিছু বলবে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিতে পারবে খুব কম মানুষই। আবার একইভাবে জিজ্ঞাসা করুন টিএমসি কিংবা বিজেপির মুখকে, সবাই একসাথে বলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কিংবা নরেন্দ্র মোদী। যখন প্রশ্নটা আসবে বাম ফ্রন্টের মুখকে, তখন উত্তরটা মিলবে না। আর এই জায়গাটায় আজকের বাস্তবতা। একটা দল যারা টানা 34 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে, যারা এখনো পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসনের রেকর্ড ধরে রেখেছে, যারা নিজেদের পরিচয় দিত শ্রমিক কৃষকদের দল হিসেবে, যারা দাবি করত তারা গরিব মানুষদের পাশে দাঁড়ায়, যারা গণ আন্দোলনের ভিতর থেকে উঠে এসেছিল, আজ তাদের খুঁজে পেতে হলে মানুষকে সোশ্যাল মিডিয়ায় যেতে হয়। এটা কি শুধু সময়ের খেলা, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ব্যর্থতা? 2021 সালের নির্বাচনে তারা একেবারে শূন্য, একটাও আসন পায়নি। আজ সিপিআইএম নামটা অনেক সময় সিরিয়াস আলোচনার চেয়ে বেশি ট্রোলের মধ্যে শোনা যায়। কংগ্রেস শব্দটা পর্যন্ত অনেক সময় ব্যঙ্গের রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের মাকু বলে ডাকা হয়। কেউ কিছু বললেই তাদের বিরুদ্ধে দেশবিরোধী, হিন্দু বিরোধী ট্যাগ লাগানো হয়। 34 বছরের শাসনকে অনেকেই অপশাসন বলে আখ্যা দেয়। যে দলকে একসময় বলা হতো বুদ্ধিজীবীদের দল, যাদের সমর্থকেরা শিক্ষিত, যারা কলেজ ইউনিভার্সিটিতে শক্তিশালী উপস্থিতি রাখত, যাদের ব্রিগেড সমাবেশে মানুষ সৎপূর্ণভাবে আসতো, কাউকে টেনে আনা হতো না, সেই দল আজ প্রাণ হারিয়ে যাওয়ার মুখে কেন? তারা কি আজ মানুষের জন্য কথা বলে না? না, বলে। বরং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, চাকরি এইসব ইস্যুতে সবচেয়ে জোরালোভাবে তারাই বেশি কথা বলে। তবুও কেন সাধারণ মানুষ তাদের দিকে তাকায় না? কেন আবার সুযোগ দিতে চায় না তাদের? তাহলে কি সব কথা শুধু তথ্যের মধ্যে সীমাবদ্ধ তাদের, নাকি বাস্তবে তার কোনো প্রভাব নেই? বাংলা বাদ দিন, যেখান থেকে তাদের উত্থান সেখানেই আজ তাদের অবস্থা দুর্বল। ত্রিপুরাতেও পতন হয়েছে, এখন কেবল কেরালা কিছুটা আশার আলো দেখাচ্ছে। তাহলে প্রশ্নটা খুব সোজা, কি এমন হলো যার জন্য বামফ্রন্ট ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেললো? নাকি এটা শেষ নয়? সিপিআইএম কি সত্যিই ফিনিক্স পাখির মতো আবার ফিরবে? হতে পারে। আর যদি ফিরে আসতে চায়, তাহলে কি তাদের কি করতে হবে, কিভাবে এই শূন্য অবস্থা থেকে বেরোবে? এই নিয়েই আজকের আলোচনা। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা প্রশ্ন ঘুরছে, সিপিআইএম কেন জিরো? তবে শুরুতেই একটা অনুরোধ, এই ভিডিওটা দেখুন একজন সাধারণ মানুষ হিসেবে, কোনো দলের অন্তঃসমর্থক হয়ে নয়। আমি প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড দেবো, তারপর একে একে মোট 12টা পয়েন্টে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভারতের রাজনীতিতে সিপিআইএম কিভাবে তৈরি হলো, কৃষক আন্দোলন, শ্রমিক ইউনিয়ন, নকশালবাড়ি, এইসব ইতিহাস আমি আজ বিস্তারিত আলোচনা করব না, কারণ এতে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। আর এই তথ্যগুলি অনেকেরই জানা, যারা জানেন না তারা ইউটিউবে সহজে পেয়ে যাবেন। আমি সরাসরি মূল বিষয়ে আসবো, তবে বোঝাবার জন্য কিছু পুরনো ঘটনা অবশ্যই টানবো। 1977 থেকে 2011 এই সময়টাই ছিল বামফ্রন্টের শাসনকাল। জেপি বসুর নেতৃত্বে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। অনেকেই এই সময়কে পশ্চিমবঙ্গের সুবর্ণ যুগ বলে উল্লেখ করেন। ক্ষমতায় আসার পরই কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যায়। ভূমি সংস্কারের মাধ্যমে জমিদারদের কাছ থেকে জমি নিয়ে কৃষকদের মধ্যে বিলি করা হয়। এর ফলে কৃষি উৎপাদনে বিশাল উন্নতি হয়। 1970 থেকে 80-র দশকে যেখানে কৃষির গ্রোথ ছিল মাত্র 0.6, সেখানে পরের দশকেই সেটা প্রায় 7% ছুঁয়ে ফেলে। পশ্চিমবঙ্গ যা একসময় খাদ্য আমদানি করত, সেটাই পরবর্তীতে খাদ্য রপ্তানি করতে শুরু করে। চাল উৎপাদনের শীর্ষে এবং আলু উৎপাদনে দেশের অন্যতম বড় রাজ্যে পরিণত হয়। আর শুধু কৃষি নয়, শ্রমিকদের জন্য বড় ভূমিকা নেই সিপিআইএম। সিআইটিইউ এর মতো সংগঠন তৈরি হয়, যেখানে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হয়। 8 ঘন্টার কাজ, ন্যায্য মজুরি, চিকিৎসা এইসব বাস্তবায়িত হয়। আইটি ইন্ডাস্ট্রির সূচনাও কিন্তু এই সময়েই হয়। তবে একটা বড় ঘাটতি ছিল ভারী শিল্পের অভাব। এই জায়গাটা বুঝেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান সামনে রেখে এগিয়েছিলেন। তার আমলে শিল্পায়নের চেষ্টা হয়, বিদেশি বিনিয়োগও শুরু হয়, কিন্তু এই শিল্পায়নের চেষ্টায় পরবর্তীতে তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যেখান থেকে বামফ্রন্ট নিজেদের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, ঠিক সেখান থেকেই তাদের পতনের সূচনা হয়।
বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে যখন শিল্পায়নের জোরালো চেষ্টা শুরু হলো, তখনই সামনে এলো সিঙ্গুর। টাটা কোম্পানির ন্যানো কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছিল। কাগজে কলমে এটা ছিল উন্নয়নের বড় পদক্ষেপ, কিন্তু বাস্তব পরিস্থিতি এতটা সহজ ছিল না। অনেক কৃষক মনে করেছিল তাদের জমি জোর করে নেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই অসন্তোষ ধীরে ধীরে আন্দোলনে পরিণত হয়। এই সময় সামনে আসে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন। সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক পরিবার, পুরুষ মহিলা সবাই এই আন্দোলনে যোগ দেয়। সিঙ্গুর তখন শুধু একটা জায়গার নাম ছিল না, হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। এরপর আসে আরও ভয়াবহ অধ্যায়, নন্দীগ্রাম। নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরির পরিকল্পনা হয়েছিল, কিন্তু স্থানীয় মানুষ আশঙ্কা করেছিল এর ফলে তাদের বহু ফসলি জমি নষ্ট হয়ে যাবে, জীবিকা শেষ হয়ে যাবে। ফলে তারা সরাসরি রুখে দাঁড়ায়। এই প্রতিরোধ দমন করতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়, হাজার হাজার পুলিশ নামানো হয়। অভিযোগ ওঠে পুলিশের পাশাপাশি সশস্ত্র সিপিআইএমের ক্যাডাররাও সেখানে সক্রিয় ছিল। গ্রামবাসীরাও প্রতিরোধ গড়ে তোলে। মহিলাদের সামনে রেখে এক ধরনের মানব ঢাল তৈরি করা হয়। তারপর যা ঘটে সেটা আজও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায়। পুলিশ গুলি চালায়। সরকারি হিসেবে 14 জনের মৃত্যু, বিরোধীদের দাবি আরও অনেক বেশি এই মৃত্যুর সংখ্যা। এই ঘটনার পর পুরো রাজ্য স্তম্ভিত হয়ে যায়। এর পাশাপাশি মারধর, নির্যাতন, এমনকি যৌন হেনস্থার অভিযোগও সামনে আসে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে। এই ঘটনাগুলি শুধু রাজনৈতিক ক্ষতি করেনি, এগুলো মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। শুধু সাধারণ মানুষ না, বুদ্ধিজীবী, লেখক, শিল্পীরা পর্যন্ত প্রতিবাদে নেমে আসেন। মহেশ্বতা দেবী, অরুন্ধতী রায়, অপর্ণা সেন, কৌশিক সেন অনেকেই প্রকাশ্যে বিরোধিতা করে সিপিআইএমের। সবচেয়ে বড় কথা, যারা একসময় বামপন্থার সমর্থক ছিলেন তারাও মুখ ফিরিয়ে নেন। এখান থেকে শুরু হয় এক বড় রাজনৈতিক পরিবর্তন। এই সময়ে তৃণমূল কংগ্রেস দ্রুত শক্তি বাড়াতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সাধারণ মানুষের নেত্রী হিসেবে তুলে ধরতে সফল হন। মানুষ তাকে পরিবর্তনের মুখ হিসেবে গ্রহণ করে। এর ফলে দেখা যায় 2011 সালের নির্বাচনে 294টি আসনের মধ্যে 194টি আসন পেয়ে টিএমসি ক্ষমতায় আসে, আর সিপিআইএম মাত্র 40টি আসন পায়। এরপর ধীরে ধীরে সেই সংখ্যাটাও কমতে থাকে। 2016 সালে 26 আর 2021 সালে একদম শূন্য। কিন্তু একটা বড় প্রশ্ন এখানেই, সিঙ্গুর আর নন্দীগ্রাম কি একমাত্র কারণ? না, এগুলো ছিল বড় ট্রিগার, কিন্তু আসল সমস্যা আরও গভীরে ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 2011-তে সিপিআইএমের হারার অনেক আগেই সিপিআইএম মানুষের মন থেকে হেরে গিয়েছিল। ভোটের ফলাফল শুধু অফিসিয়ালি দেখিয়েছে। এবার আমরা একে একে সেই কারণগুলি দেখব, যেগুলির জন্য শুধু সিপিআইএম হারেনি, বরং আজও ঘুরে দাঁড়াতে পারছে না। আমি মোট 12টা পয়েন্টে পুরো বিষয়টা আলোচনা করব, এবং শুধু সমস্যা নয়, কোথায় কী করা উচিত সেটাও বলবো। বাংলায় একটা প্রবাদ আছে, যেই যাই লঙ্কায় সেই হয় রাবণ। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে অনেক সময় দল নিজের ক্ষমতা ভুলে যায়। সিপিআইএমও তার ব্যতিক্রম ছিল না। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্লিন ইমেজের কথা বললেও অতীতটা এত পরিষ্কার ছিল না সিপিআইএমের। গ্রামের বয়স্ক মানুষদের সাথে কথা বললেই শোনা যায় স্থানীয় স্তরে দখলদারি, ভয় দেখানো, বিরোধীদের চাপে রাখা, এইসব অভিযোগ নতুন কিছু ছিল না। একসময় এমন একটা মানসিকতা তৈরি হয়েছিল যে সিপিআইএম মনে করত আমরাই জিতবো যাই হোক। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারে পরিণত হয়, আর সেখান থেকেই শুরু হয় মানুষের ক্ষোভ। মানুষ পরিবর্তন চাইছিল, আর সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন শক্তিশালী বিকল্প হিসেবে সামনে আসে। ফলে সিপিআইএমের পতন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আজও যখন ভোট প্রসঙ্গ ওঠে, তখন বয়স্ক মানুষ সেই সময়ের কথা মনে করে দ্বিধায় পড়ে যায়। শুরু থেকে একটা জায়গায় গড়বড় ছিল। কমিউনিস্ট রাজনীতি মূলত আদর্শ নির্ভর, কিন্তু প্রশ্ন হলো, শুধু আদর্শ দিয়ে কি বাস্তব জীবনের সমস্যা মেটানো যায়? পেটের ভাত, কাজ, নিরাপত্তা, এগুলোই তো মানুষের প্রাথমিক চাহিদা। প্রতিটা দেশের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি আলাদা। সেই কারণে চীন বা রাশিয়ার মডেলকে হুবহু ভারতের মাটিতে বসানোর চেষ্টা অনেক সময় বাস্তবতার সাথে খাপ খায় না। এক সময় হয়তো আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি কাঠামো আলাদা ছিল, তখন এইসব তুলনা টানা যেত। কিন্তু সময় বদলেছে, মানুষের চাহিদাও বদলেছে। সমস্যাটা হলো সিপিআইএম অনেক সময় সাধারণ মানুষের মানসিকতা ধরতে পারেনি। 2016 সালের পর থেকে এই ডিসকানেক্ট আরও স্পষ্ট হয়ে যায়। ভারত একটা ধর্মপ্রাণ দেশ, এখানে ধর্ম শুধু বিশ্বাস নয়, মানুষের জীবনযাত্রার অংশ। অন্যদিকে যখন অন্যান্য দল ধর্মীয় উৎসবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তখন বামপন্থীরা নিজেদের অবস্থান পরিষ্কারভাবে বোঝাতে ব্যর্থ হয়েছে। তারা ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের রাজনীতিকরণের বিরুদ্ধে। এই শুষ্ক পার্থক্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। ফলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে সিপিআইএম নাকি ধর্মবিরোধী, বিশেষ করে হিন্দু ধর্মের বিরুদ্ধে। এই প্রপাগান্ডা ভাঙতে না পারাটা সিপিআইএমের জন্য একটা বড় ব্যর্থতা। সিপিআইএম মানে একসময় ছিল আন্দোলন, প্রতিবাদ, শ্রমিকের অধিকার। যারা অবহেলিত তাদের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। কিন্তু সময়ের সাথে সাথে এই আন্দোলনই
অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বন, ধর্মঘট এইগুলো শুরু হয়েছিল শ্রমিকের অধিকার আদায়ের জন্য, কিন্তু এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর, ছোট ব্যবসায়ী, দিনমজুরের ওপর। নেতারা হয়তো আদর্শের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার বাস্তব ফল ভুগেছে সাধারণ মানুষ। এখানে একটা বড় ভুল, নিজেদের কাজের ফলাফল নিয়ে আত্মসমালোচনার অভাব। আজ যখন তারা শিক্ষা, স্বাস্থ্য বা চাকরির কথা বলে, তখন অনেকেই সেটা সিরিয়াসলি নেয় না, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের মনে আছে। এর পাশাপাশি বর্তমান রাজনীতিতে শুধুমাত্র আদর্শ দিয়ে খেলা হয় না, এখানে নেগেটিভ তৈরি করতে হয়, অ্যাটেনশন ধরে রাখতে হয়। এই জায়গাতেও সিপিআইএম পিছিয়ে। একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি তার সংগঠন। একসময় সিপিআইএমের সেই সংগঠন ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু এই বাস্তব চিত্রটি সম্পূর্ণ আলাদা। অনেক জায়গায় প্রার্থী তো দূরের কথা, প্রত্যেক বুথে এজেন্ট পর্যন্ত পাওয়া যায় না সিপিআইএমের। সংগঠন ভেঙে পড়লে কোনো দল টিকতে পারে না। শুধু তথ্য, বক্তব্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে রাজনীতি হয় না, মাঠে নামতে হয়, মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। এছাড়া জোট রাজনীতিতেও বারবার বিভ্রান্তি তৈরি করেছে সিপিআইএম, কখনো কংগ্রেসের সাথে, কখনো বা অন্য দলের সাথে। এই পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে কনফিউজ তৈরি করেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যুব সমাজ। কলেজে থাকাকালীন অনেক সময় বাম রাজনীতির সাথে যুক্ত থাকে, কিন্তু পরে তারা আর সক্রিয় থাকে না। কেন এই বিচ্ছিন্নতা, সেটা বোঝা এবং ঠিক করা খুবই জরুরি। আজকে রাজনীতি শুধু আদর্শ বা কাজ দিয়ে চলে না, চলে ইমেজ, প্রচার আর দৃশ্যমানতার ওপর। বিজেপি এবং তৃণমূল এই জায়গায় অনেক এগিয়ে। রাস্তাঘাট, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, সব জায়গায় তাদের উপস্থিতি স্পষ্ট। সিপিআইএমের সমস্যা হলো তারা নিজেদের প্রচার করতে পারেনি। মানুষের মনে জায়গা করে নিতে গেলে শুধু কাজ করলেই হবে না, সেই কাজটা দেখাতেও হবে। আজকের দিনে ফেস ভ্যালু খুব গুরুত্বপূর্ণ। মানুষ মুখ দেখে ভোট দেয়, কিন্তু বামফ্রন্টে এমন কোনো শক্তিশালী জনপ্রিয় মুখ নেই যাকে সবাই চেনে। মিডিয়াতেও তারা খুব একটা জায়গা পায় না। একটা দলকে এগিয়ে নিয়ে যেতে গেলে শক্তিশালী নেতৃত্ব দরকার। একসময় জেতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা ছিল, যারা শুধু দল নয়, গোটা রাজ্যের মুখ হয়ে উঠেছিলেন। বর্তমানে সেই লেভেলের নেতৃত্বের অভাব স্পষ্ট। নতুন প্রজন্মের কিছু মুখ উঠে এলেও তারা এখনও সেই আস্থা তৈরি করতে পারেনি, যা একজন ভোটারকে নিশ্চিত করবে। আরেকটা বড় সমস্যা হলো পুরনো নেতৃত্বের প্রভাব এখনও অনেক বেশি। নতুনদের জায়গা তৈরি হলেও সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা পুরোপুরি স্বাধীন নয়। মানুষ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, তারা অ্যাকুরেস চায়। যদি ক্ষমতায় আসে তাহলে কে চালাবে রাজ্য, কিভাবে চালাবে, এই প্রশ্নগুলি স্পষ্ট উত্তর দিতে না পারাটাই নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা। রাজনীতিতে শুধু কাজ করলেই হয় না, মানুষের মনে আপনার ইমেজ কি সেটাও সমান গুরুত্ব। আজকের দিনে একটা বড় সমস্যা হলো সিপিআইএমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন একটা নেগেটিভ হয়েছে, যেখানে কমরেড বা মাকু শব্দগুলো অনেক সময় অপমান হিসেবে ব্যবহার করা হয়। একটা স্টোরি টাইপ তৈরি হয়েছে, যেখানে বামপন্থীরা নাকি শুধু তর্ক করে, বই পড়ে, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। কেউ বলে তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ, কেউ বলে তারা বাস্তব সমস্যার থেকে দূরে। মেয়েদের ক্ষেত্রেও নানা ধরনের নেতিবাচক ধারণা ছড়ানো হচ্ছে, যা অনেক সময় অতিরঞ্জিত বা সম্পূর্ণ ভুল হলেও মানুষের মনে জায়গা নিয়েছে। সমস্যাটা হলো এই প্রিসেন্সিভগুলোর বিরুদ্ধে সিপিআইএমের কার্যকরভাবে লড়াই করতে পারেনি। একটা আদর্শবাদী দল, যাদের ভিত্তি ছিল মানুষের আস্থা, তাদের নিয়ে যদি এরকম ভুল ধারণা তৈরি হয় এবং সেটা ঠিকভাবে কাউন্টার না করা হয়, তাহলে ধীরে ধীরে জনসমর্থন তো কমবেই, এবং ম্যাচ একবার খারাপ হয়ে গেলে সেটা ঠিক করা সবচেয়ে কঠিন কাজ। আর এখানেই পিছিয়ে সিপিআইএম। একটা সময় পর থেকে একটা প্রবণতা দেখা গেছে যে সিপিআইএম সমর্থকরা একটা অংশ মনে করতে শুরু করেছে যে মানুষ তাদের বুঝতে পারেনি, তাই তারা হারছে, মানে দোষটা পুরোপুরি জনতার। এই ধরনের চিন্তাভাবনা খুব বিপজ্জনক। রাজনীতিতে জনগণই শেষ কথা, মানে দোষটা পুরোপুরি জনতার। এই ধরনের চিন্তাভাবনা খুব বিপজ্জনক। মানুষ ভুল করতেই পারে, কিন্তু তাদের অস্বীকৃত বা অজানা বলাটা এটা কখনোই কাজের নয়। অনেক সময় দেখা যায় নিজেদের আদর্শকে এতটাই উচ্চ স্তরে রাখা হয় যে সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নিজের জীবন, চাকরি, আয়, নিরাপত্তা, যেখানে শুধু তথ্য বা আদর্শ দিয়ে তাকে বোঝানো যায় না। যদি একটা দল বারবার হারে, তাহলে তাদেরই ভাবতে হবে কোথায় ভুল হচ্ছে তাদের। নিজেদের ভুল স্বীকার না করে সব দোষ জনতার উপর চাপালে সেই দল আর কখনোই মানুষের আস্থা ফিরে পেতে পারে না। কোনো দলই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু সেই ভুলগুলো স্বীকার করার মানসিকতা না থাকলে সমস্যা আরও বড় হয়। সাম্প্রতিক সময়েও দেখা গেছে সামান্য রাজনৈতিক অস্বস্তিতে পড়েছে সিপিআইএম। অন্য দলগুলো অনেক সময় এই ধরনের বিষয়কে হালকাভাবে নেয় বা নিজের মতো করে ব্যবহার করে, কিন্তু সিপিআইএমের ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা যায়। এতে একটা বার্তা যায় যে তারা সমালোচনা নিতে পারে না, অথচ গণতন্ত্রের সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ।
অতীতের অনেক বিতর্কিত ঘটনা, যেমন বিভিন্ন রাজনৈতিক হিংসা, সিদ্ধান্তগত ভুল, এগুলো নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া বা দায় স্বীকার করা খুবই জরুরি ছিল। আজকের রাজনীতিতে টাকা একটা বিশাল ফ্যাক্টর, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রচারের জন্য, সংগঠন চালাবার জন্য, জনসভা করার জন্য, সব কিছুর জন্যই বিপুল অর্থের প্রয়োজন। বিজেপি বা টিএমসি এই জায়গায় অনেক এগিয়ে। তাদের প্রচার, ব্যানার, ডিজিটাল ক্যাম্পেইন, সব জায়গায় টাকা খরচ স্পষ্ট দেখা যায়। অন্যদিকে সিপিআইএম অনেকটাই পিছিয়ে, ফলে তাদের বার্তা মানুষের কাছে সেভাবে পৌঁছায় না। আজকের দিনে কে কত কাজ করেছে সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কে কতটা ভালোভাবে সেটা প্রচার করতে পেরেছে। এই বাস্তবতা না মানলে চলবে না। টাকা রাজনীতির একমাত্র শক্তি নয়, কিন্তু একটা বড় শক্তি, এটা বুঝেই সেই অনুযায়ী পরিকল্পনা করা দরকার। শুধু বিরোধিতা করলেই হয় না, মানুষ জানতে চায় আপনার বিকল্প কি। যদি কেউ শাসক দলের সমালোচনা করে, তাহলে তার কাছে সমাধানও থাকতে হবে। অনেক সময় দেখা যায় বিজেপি বা টিএমসির ভুলগুলো তুলে ধরা, কিন্তু তার বদলে কি করা উচিত যেটা পরিষ্কারভাবে বলা হয় না। মানুষ সব কিছুই বোঝে, তারা জানে কোন দলে কি সমস্যা আছে, কিন্তু তাও তারা ভোট দেয়, কারণ তারা একটা বেটার অপশান খোঁজে। যদি সেই বিকল্প স্পষ্ট না হয়, তাহলে মানুষ পুরনো দলকেই বেছে নেয়। তাই শুধু আন্দোলন নয়, বাস্তবসম্মত পরিকল্পনা, পরিষ্কার রোডম্যাপ, এগুলোই দেখাতে হবে। মানুষকে বোঝাতে হবে আপনারা ক্ষমতায় এলে কিভাবে পরিস্থিতি বদলাবেন। রাজনীতি মানে মানুষের সাথে সংযোগ, আর সেই সংযোগ তৈরি হয় ভাষার মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য নেতারা খুব সহজ, সাধারণ ভাষায় কথা বলেন, যা মানুষ সহজেই বুঝতে পারে। অন্যদিকে সিপিআইএম নেতাদের বক্তব্য অনেক সময় খুব জটিল, বইয়ের ভাষার মতো, যেখানে তথ্য বেশি, বাস্তব উদাহরণ কম, ফলে সাধারণ মানুষ সেই কথার সাথে কানেক্ট করতে পারে না। আজকের দিনে মানুষের ধৈর্য কম, তারা সহজ সরাসরি কথা শুনতে চায়। যে ভাষায় মানুষ কথা বলে সেই ভাষাতেই রাজনীতি করতে হবে, না হলে সেটা মানুষের কাছে পৌঁছাবে না। সব কিছু মিলিয়ে যদি সংক্ষেপে বলি, তাহলে ছবিটা বেশ পরিষ্কার। একটা সময়ে যে ভুলগুলি করা হয়েছিল, অনেক ক্ষেত্রে সেগুলি সীমা ছাড়িয়ে গিয়েছিল। সেই কারণে ধীরে ধীরে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর পরে যখন অন্যরা একই ধরনের রাজনীতি করতে শুরু করেছে, তখনও সিপিআইএম সেই সুযোগটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। এখন দরকার সবচেয়ে আগে নিজের ইগো সরিয়ে রাখা, জনগণকে দোষারোপ না দিয়ে নিজেদের ভুলগুলো খোলাখুলি স্বীকার করা, আর সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলা। রাজনীতি আসলে সম্ভাবনার খেলা, এখানে কিছুই স্থায়ী নয়। তাই ভবিষ্যতে কী হবে সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমনও হতে পারে সিপিআইএম ধীরে ধীরে সম্পূর্ণভাবে হারিয়ে যাবে, আবার এটাও সম্ভব নয় যে ফিনিক্স পাখির মতো একদিন নতুন শক্তি নিয়ে আবারও ফিরে আসবে। ক্ষমতায় ফেরাটাই লক্ষ্য হলে চলবে না। যে আদর্শ, যে কাজের জন্য একসময় তাদের আলাদা পরিচয় তৈরি হয়েছিল, সেই জায়গাগুলোকে আবার সামনে নিয়ে আসতে হবে। মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো বাস্তবে রূপ দিতে হবে। সবচেয়ে বড় কথা, সন্ত্রাস, ধর্মীয় বিভাজন বা হিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প আর কর্মসংস্থান, এই মূল বিষয়গুলিকে কেন্দ্র করে রাজনীতি করতে হবে। কারণ শেষ পর্যন্ত মানুষ চায় নিরাপত্তা, স্থায়িত্ব আর উন্নতি। আর যে দল সেই বিশ্বাসটা দিতে পারবে, মানুষ শেষ পর্যন্ত তাকেই বেছে নেবে। এবার আসল প্রশ্নটা হলো, 2026-এর ভোটে শূন্য থেকে কি সত্যিই আবার উঠে দাঁড়াতে পারবে সিপিআইএম, নাকি এটা শুধু ভবিষ্যতের একটা অধ্যায় হয়েই থেকে যাবে? উত্তরটা সময় দেবে, আর হয়তো আগামী কয়েক বছরই ঠিক করে দেবে বাংলার রাজনীতিতে লাল আবার ফিরবে নাকি ইতিহাসে সীমাবদ্ধ হয়ে যাবে।